ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জিকে যে মিক্স জিকে করাচ্ছি তার মক টেস্ট 11 নিয়ে এসেছি। এর আগে কিন্তু আমি 10টা মক করে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ 10টা মকে 10 × 20 মানে 20টা করে কোশ্চেন রেখেছি, মানে প্রায় 200টা কোশ্চেন হয়ে গেছে। এবার আজকে তোমাদের কিন্তু মক 11 করাচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে পয়েন্টগুলো তোমাদের আননোন মনে হবে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। এবং এই 20টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে যে হু ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। দেখো আমি তোমাদের বাইলিঙ্গুয়াল রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভারতের মিসাইল ম্যান কাকে ডাকা হয়? তা তোমরা নিশ্চয়ই জানো যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় না, ডক্টর এপিজে আব্দুল কালামকে। ডক্টর এপিজে আব্দুল কালাম ইনার সম্বন্ধে কিন্তু প্রচুর পয়েন্ট ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই জানো ইনি কিন্তু 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, 11th প্রেসিডেন্ট, 11তম প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতবর্ষের। ঠিক আছে, 11তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের, তিনি 11তম প্রেসিডেন্ট ছিলেন। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি না, উইংস অফ ফায়ার। ঠিক আছে, ইনার কিন্তু আত্মজীবনী, ভেরি ইম্পর্টেন্ট। উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। দেখো আরো অনেক পয়েন্ট আছে, আমি তোমাদের পরে বলবো। একটু আমরা দেখে নিই যে দেখো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তাহলে কি না, ডক্টর এপিজে আব্দুল কালাম। কোশ্চেন যদি একটু কঠিন হয়ে যায় যে মিসাইল ওম্যান, মিসাইল মহিলা যদি বলা হয়, ঠিক আছে, মিসাইল ওম্যান বা যদি মহিলা মহিলা তখন কিন্তু উত্তর মনে রাখবে কাকে বলা হয় না, টেসি থমাসকে বলা হয়। কাকে বলা হয়? টেসি থমাস, টেসি থমাস। ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিবে। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন আগে একটু দেখে নাও, একটু পয়েন্টগুলো দেখে দিই। যে বিক্রম সারাভাই, ফাদার অফ স্পেস প্রোগ্রাম ইনাকে বলা হয়। কি বলা হয় না, ফাদার অফ স্পেস প্রোগ্রাম। ঠিক আছে, ফাদার অফ স্পেস প্রোগ্রাম কাকে বলা হয় না, বিক্রম সারাভাইকে বলা হয়। দেখো হোমি হোমি ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, ওনাকে কি বলা হয় না, উনাকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পড়ে নিবে এগুলো কিন্তু। ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম, ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম। এবং দেখো কি লেখা আছে, সিভি রমন না চন্দ্রশেখর ভেঙ্কট রমন। ইনি জানে, আমরা প্রত্যেকে জানি, ইনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য না, তোমার নিশ্চয়ই জানি যে স্ক্যাটারিং অফ লাইট, লাইটের যে মানে লাইট নিয়ে তিনি কিন্তু অনেক গবেষণা করে বিজ্ঞানী ছিলেন ইনি কিন্তু। ঠিক আছে, এবং ইনাকে ভারতরত্ন কিন্তু দেওয়া হয়েছিল 1954 সালে। ইনি কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিল, আমরা জানি কিন্তু। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট, ইনার সম্বন্ধে বললাম যে নোবেল প্রাইজ পেয়েছিল, প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, কত সালে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল ইনি কিন্তু কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। একটা প্রশ্ন নিয়ে বেশি আলোচনা করব না, চলো একটু তোমাদের আমি একটু বেশি আলোচনা করি। কারণ হচ্ছে দেখো অনেকে বিরক্ত লাগতে পারে, আবার অনেকে ভালো লাগতে পারে। কারণ বলে দিচ্ছি তোমাদের একটু বেশি আলোচনা করার। কারণ যদি আমি পয়েন্টগুলো না বলে যাই, পরবর্তীতে পরে যে প্রশ্ন আসবে দেখে সেই প্রশ্নে ওই পয়েন্টগুলো থেকে কোশ্চেন এসেছে, তাহলে সেগুলো আগেই জেনে নিলে তো তোমার উত্তর তুমি ইজিলি দিতে পারবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখো। দেখো এই যে রাজধানী, রাজধানী নিয়ে সাধারণত নর্থ ইস্টের যে স্টেটগুলি আছে সেখান থেকেই প্রশ্ন কিন্তু আসে। কি চেয়েছে না, দ্য ক্যাপিটাল অফ মিজোরাম, মিজোরামের ক্যাপিটালের নাম কি? তাহলে মিজোরামের ক্যাপিটালের নাম কি না, আইজল। আইজল হচ্ছে মিজোরামের ক্যাপিটাল। কোহিমা, আমরা জানি যে কোহিমা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড, নাগাল্যান্ডের ক্যাপিটালের নাম কি না, কোহিমা। শিলং, শিলং হচ্ছে মেঘালয়। ঠিক আছে, মেঘালয়, মেঘালয়।
মেঘালয়ের ক্যাপিটালের নাম কি? না মেঘালয়ের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং। ইম্ফল, ইম্ফল হচ্ছে মণিপুর, মণিপুর। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তোমরা বলবে, কমেন্টে বলবে, ঠিক আছে, যে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নাম কি? তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? বলছে হু রোড গীতাঞ্জলি? গীতাঞ্জলি কার লেখা? এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার? না রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইনি কিন্তু দেবদাস। ঠিক আছে, এই দেবদাস যারা দেখোনি, দেবদাস ফিল্মটা দেখে নিবে, শাহরুখ খানের। দেবদাস অ্যাকচুয়ালি একটা উপন্যাস আর কি। এই উপন্যাসটা কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যার ছদ্মনাম কি? না অনিলা দেবী, অনিলা দেবী, এর কিন্তু ছদ্মনাম। হ্যাঁ, অনিলা দেবী, ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি হচ্ছে সাহিত্য সম্রাট। কি? না সাহিত্য সম্রাট। এনাকে কি বলা হয়? না সাহিত্য সম্রাট বলা হয়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, ঠিক আছে, আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাস। এবং এই আনন্দমঠ উপন্যাসকে ইংরেজিতে অনুবাদ করেছিল কে? না এই মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, ইনি কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, ট্রান্সলেট, ঠিক আছে, ট্রান্সলেট করেছিলেন। কোনটাকে? না আনন্দমঠ উপন্যাসকে মাইকেল মধুসূদন দত্ত ইনি কিন্তু ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। ইম্পর্টেন্ট। তাহলে গীতাঞ্জলি এই যে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কি পেয়েছিলেন? না নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নোবেল, নোবেল প্রাইজ, ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এশিয়ার প্রথম সাহিত্যিক যিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? না ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদী। তাহলে আমাদের ভারতবর্ষের লংগেস্ট রিভারের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে লংগেস্ট রিভার আমরা নিশ্চয়ই জানি যে গঙ্গা রিভার। যার লেন্থ কত? যার লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে, 2525 কিমি, ইম্পর্টেন্ট, 2525 মনে রাখতে সহজ, 2525 কিলোমিটার। এবং এটাও পরীক্ষায় আসে যে ওয়েস্ট বেঙ্গলে এর লেন্থ কত? ওয়েস্ট বেঙ্গলে মনে রাখবে 520 কিলোমিটার। ঠিক আছে, ভিভিআই 520 কিলোমিটার, ইম্পর্টেন্ট, পড়ে নিবে। এবং দেখো এই যে গোদাবরী রিভার আছে, এই গোদাবরী রিভার মনে রাখবে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী কাকে বল? নদী কোনটা? না গোদাবরী। তাহলে মনে রাখবে এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার, ঠিক আছে, দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার, ইন্ডিয়াস লংগেস্ট রিভার। ঠিক আছে, লংগেস্ট রিভার। তাহলে ইম্পর্টেন্ট পড়ে নিবে যে সাউথ ইন্ডিয়ার যদি লংগেস্ট রিভার কোনটাকে বলা হয়? না গোদাবরী রিভার, ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তাহলে আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা, ঠিক আছে, ওম্যান, মহিলা প্রাইম মিনিস্টারের নাম কি? ইম্পর্টেন্ট, দেখে নাও, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী মনে রাখবে ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। এবং দেখো এই যে প্রতিভা পাটিল সিং ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা, প্রথম মহিলা প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি আর কি। ঠিক আছে, সরোজিনী নাইডু তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট ফিমেল গভর্নর, ফার্স্ট ফিমেল, প্রথম মহিলা গভর্নর, ফার্স্ট ফিমেল গভর্নর, ফার্স্ট ফিমেল, ফিমেল গভর্নর, ইম্পর্টেন্ট। তাহলে প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? সরোজিনী নাইডু। কোথায় হয়েছিল? না ইউপি, উত্তরপ্রদেশে হয়েছিল। ঠিক আছে, সুষমা স্বরাজ এটা তোমরা নিশ্চয়ই জানো, রিসেন্ট, ঠিক আছে, ইনি কিন্তু তোমার ফরেন অ্যাফেয়ার্স দেখাশোনা করতেন। তো এটা ইম্পর্টেন্ট নয়, এগুলো বাকিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা কিন্তু দেখে নিবে। চলো পরের প্রশ্ন আমরা কিন্তু দেখে নিই।
বলছে হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ জয়। দেখো সিটি অফ জয় আমরা নিশ্চয়ই জানিস এটা কে বলেছিল, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, সিটি অফ জয় কলকাতা, এটা সবাই উত্তর দিয়ে দিবে, কিন্তু এটা জানে না যে এই কথাটা ঠিক আছে কে বলেছিল সিটি অফ জয়। মনে রাখবে ডোমিনিকো লেপিয়ার। ঠিক আছে, ডোমিনিক লেপিয়ার এই কথাটা কিন্তু বলেছিল সিটি অফ জয়। ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। দেখো মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী বলা হয়, কি বলা হয় না আর্থিক রাজধানী, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর্থিক রাজধানী। রাজধানী নয়, রাজধানী হচ্ছে দিল্লি, দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী। ঠিক আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বাট যখন আর্থিক রাজধানী বলবে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলবে, তখন কিন্তু মনে রাখবে মুম্বাই হবে। ঠিক আছে, চেন্নাই, চেন্নাইতে মনে রাখবে এটাও প্রবেশদ্বার বলা হয়, বাট ভারতের নয়, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, সাউথ মানে গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া। আর লিখছি না, ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, বলছে which is the smallest state in India by area। তাহলে এরিয়া অনুসারে আমাদের ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য কোনটা, স্টেট কোনটা? তাহলে এরিয়া, এরিয়ার দিক থেকে মনে রাখবে গোয়া। ঠিক আছে, যেটা পর্তুগিজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল কত সালে না 1961 সালে, 1961। 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো গোয়া কিন্তু স্বাধীন হয়েছিল। এবং দেখো এই যে সিকিম আছে, দেখো সিকিমটা ইম্পর্টেন্ট কিসের জন্য মনে রাখবে, সিকিমটা হচ্ছে আমরা দেখলাম যে স্মলেস্ট এরিয়ার দিক থেকে সব থেকে কোনটা না গোয়া, কিন্তু এটাও পরীক্ষা আসে যে জনসংখ্যায় সব থেকে কম, মানে সব থেকে কম জনসংখ্যা কোন স্টেটে লক্ষ্য করা যায়। মনে রাখবে সব থেকে লোয়েস্ট পপুলেশন, ঠিক আছে, সব থেকে কম লোয়েস্ট পপুলেশন। ঠিক আছে, সব থেকে কম জনসংখ্যা কার না সিকিমের। মনে রাখবে 2011 সেন্সাস অনুযায়ী, 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে লোয়েস্ট পপুলেশন, সব থেকে লিস্ট পপুলেশন, ঠিক আছে, সব থেকে কম পপুলেশন। ঠিক আছে, মনে রাখবে কার, সেটা কিন্তু সিকিমের। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি আছে দেখো। আচ্ছা, বলছে ব্যাটেল অফ পলাশি, পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা ভার্সেস ইংরেজ 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। দেখো 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ, ব্যাটেল অফ থার্ড পানিপথ। ঠিক আছে, ব্যাটেল অফ থার্ড পানিপথ। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ মনে রাখবে 1761 সালে হয়েছিল। 1757 সালে ব্যাটেল অফ পলাশি, 1764 ম্যাঙ্গালোরের সন্ধি। ঠিক আছে, কি না ম্যাঙ্গালোরের সন্ধি। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। বলছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি। তাহলে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা সবাই জানি যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে না চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং তোমরা নিশ্চয়ই জানো এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, কোশ্চেন আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য ইনার হচ্ছে মানে অভিভাবক কে ছিলেন? কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য, যেটাকে কৌটিল্য ইম্পর্টেন্ট। চাণক্য, চাণক্য বলতে পারো, একই নাম, চাণক্য কৌটিল্য। হ্যাঁ, চাণক্য বা কৌটিল্য। এনার এই কৌটিল্য বা চাণক্য এর হেল্পেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই জানি যে নন্দ বংশের শেষ রাজা ধনন্দকে পরাজিত করে ইনি কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই।
দেখো ভারতের জাতীয় প্রাণী কি, একটু মন দিয়ে দেখবে। ভারতের জাতীয় প্রাণী না জাতীয় পাখি না জাতীয়, মানে কোনটা বলছে একদম এক্স্যাক্টলি শুনে নেবে। যেমন দেখো এখানে বলেছে ভারতের ন্যাশনাল এলিমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের জাতীয় প্রাণী কি। তার প্রাণী আমরা নিশ্চয়ই জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার। তার টাইগার হচ্ছে ভারতের ন্যাশনাল অ্যানিমেল। এবং টাইগার প্রজেক্ট 1973 সালে আমরা জানি, ঠিক আছে। টাইগার প্রজেক্ট কত সালে? 1973 সালে সুন্দরবনে টাইগার প্রজেক্ট হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। এবং দেখো এই যে ময়ূর আছে না, পিকক আছে না, মনে রাখবে জাতীয় পাখি কিন্তু এটা, জাতীয় জাতীয় পাখি, ইম্পর্টেন্ট, ময়ূর জাতীয় পাখি। চলো পরের প্রশ্ন দেখে নি। এলিফ্যান্ট দেখো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল মনে রাখবে হাতি। এবং যদি বলা হয় ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, অ্যানিমেল তখন মনে রাখবে গঙ্গাটিক ডলফিন, ঠিক আছে। মানে গঙ্গার যে শুশুক তাকে বলা হয় কি ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, গঙ্গেটিক ডলফিন। হ্যাঁ, গঙ্গেটিক ডলফিন, ডলফিন দেখে নেবে। এগুলো এগুলো সবই পরীক্ষায় কিন্তু আসে, ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। হ্যাঁ চলো আচ্ছা, বলছে জাতিসংঘ ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে তৈরি হয়েছিল? ইউএনও কবে গঠিত হয়েছিল, কবে ফরমেশন হয়েছিল তার? মনে রাখবে 1945 সালের 24শে অক্টোবর, 24শে অক্টোবর, ইম্পর্টেন্ট পড়ে নাও। 24শে অক্টোবর মনে রাখবে কি বলা হয় না ইউএনও ডে, ইউএনও ডে বলা হয়। তাহলে ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফুড এসআই এর যে এক্সাম হয়েছিল, ফুড এসআই, ফুড এসআই যারা যারা দিয়েছো তারা কিন্তু দেখবে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল যে ইউএনও ডে কবে পালন করা হয় না 24 অক্টোবর, 24শে অক্টোবর ইউএনও ডে পালন করা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। দেখো বলছে হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট। দেখো রেড প্ল্যানেট লাল গ্রহ, ঠিক আছে, যে লাল গ্রহ কাকে বলা হয়? দেখো লাল গ্রহ মানে কি, মনে রাখবে এটা বলা হয় মঙ্গলকে। এর প্রশ্ন হয় স্যার কিসের জন্য বলা হয় না আয়রন অক্সাইড থাকার জন্য। কি থাকার জন্য? আয়রন অক্সাইড, আয়রন লোহা, লোহা, ঠিক আছে, আয়রন অক্সাইড থাকার জন্য মনে রাখবে কি হয় কালারটা না রেড কালারের হয়, ঠিক আছে। তাহলে মঙ্গল বা মার্সকে কি বলা হয় না রেড প্ল্যানেট বা লাল গ্রহ। বৃহস্পতি মনে রাখবে সব থেকে বড় বা বৃহত্তম গ্রহের নাম কি? মনে রাখবে জুপিটার। জুপিটার হচ্ছে সব থেকে বিগেস্ট প্ল্যানেট, বিগেস্ট প্ল্যানেট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবং দেখো এই যে ভেনাস, শুক্র গ্রহকে মনে রাখবে এই গ্রহটাকে সব থেকে উজ্জ্বলতম গ্রহ বা ব্রাইটেস্ট তোমার প্ল্যানেট বলা হয়, ঠিক আছে, সব থেকে উজ্জ্বলতম গ্রহ বা ব্রাইটেস্ট। এবং মনে রাখবে অ্যান্ড এবং এটাকেই বলা হয় সব থেকে হটেস্ট প্ল্যানেট, সব থেকে হটেস্ট, সব থেকে গরম। দেখো আমরা নিশ্চয়ই জানি যে সূর্য আছে, সূর্যর পাশ তারপরে আছে কি না বুধ, তারপরেই আছে কি শুক্র, ঠিক আছে, বড় হবে না তবু ছোট হবে একটু, হ্যাঁ শুক্র। দেখো আমরা দেখলাম যে সূর্যের সব থেকে কাছে আছে বুধ, ঠিক আছে, কিন্তু এই বুধ গ্রহটা এটা কিন্তু সব থেকে উজ্জ্বলও নয় এবং সব থেকে গরমও নয়। সব থেকে উজ্জ্বল এবং সব থেকে গ্রহ কোনটা? এটা, ঠিক আছে, কি না ভেনাস বা শুক্র। এই শুক্র গ্রহতে মনে রাখবে CO2 কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে, যে কারণে এটা কি হয় না গরম হয় সব থেকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ, ঠিক আছে,
প্রার্থনা সমাজ, কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল? না 1967 সালে, 1967, 1967 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করা হয়েছিল। কে করেছিলেন? না আত্মরাম পান্ডুরাঙ্গ। ঠিক আছে, আত্মরাম পান্ডুরাঙ্গ প্রার্থনা সমাজ। এবং আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল, এটাও পরীক্ষায় আসে, 1975 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ। ঠিক আছে, দুটোই পরীক্ষায় আসে, দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আর্য সমাজ কে? না দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1975 সালে। ইম্পর্টেন্ট, পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে আউট অফ 20। কারেন্সি অফ জাপান, জাপানের কারেন্সি দেখো ইম্পর্টেন্ট। জাপানের পার্লামেন্টের নাম কি? এটাও পরীক্ষা আছে। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। ঠিক আছে, ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। জাপানের কারেন্সি কি? না কারেন্সি ইয়েন। কি? ইয়েন, ইউয়ান নয়। ইউয়ান মনে রাখবে, এটা চাইনা। ঠিক আছে, চাইনার হচ্ছে ইউয়ান এবং রেনমিনবি। ঠিক আছে, এটাও রেনমিনবি, ইউয়ান এবং রেনমিনবি। কিন্তু ইয়েন বললে কিসের হবে? না জাপান। জাপানের কারেন্সি বললাম কি? ইয়েন। এবং জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। দুটো ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষা আসে। ডলার ইউএসএ তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, ওন সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, নিশ্চয়ই কোরিয়ার নাম শুনেছো। তাহলে এই যে সাউথ কোরিয়া বা নর্থ কোরিয়া, ঠিক আছে, সাউথ অ্যান্ড নর্থ কোরিয়া, কোরিয়া। ঠিক আছে, সাউথ অ্যান্ড নর্থ কোরিয়া মনে রাখবে এই ওন। চলো পরের প্রশ্ন। আচ্ছা, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডা, দুটো আছে সোডা, একটা হচ্ছে ওয়াশিং সোডা, একটা বেকিং সোডা। ঠিক আছে, ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট মনে রাখবে ওয়াশিং সোডা, Na2CO3 10H2O, 10 অণু জল। হ্যাঁ, এটা হচ্ছে কি? না ওয়াশিং সোডা। বেকিং সোডা দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে না, মানে এটাই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম NaHCO3, এই যে সোডিয়াম বাইকার্বনেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে বাই আছে না, মানে এই যে হাইড্রোজেন আছে না, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে কি? না এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডা। এই সোডাটাই হচ্ছে খাবার সোডা। ঠিক আছে, আর এটা যে ওয়াশিং, এটা কাপড় কাচার সোডা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। আচ্ছা, হু ডিসকভার ইন্ডিয়া বাই সি রুট? তাহলে এই যে সমুদ্রপথে ভারত আবিষ্কার করেন কে? আমরা সবাই জানি। ঠিক আছে, যে প্রথম পর্তুগিজ যে ভারতবর্ষের মাটিতে প্রথম এসেছিল ব্যবসা শুরুতে, কে? ভাস্কো ডা গামা, 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখো ভাস্কো ডা গামা মনে পড়ছে? কেরালায় এসেছিল। ঠিক আছে, কালিকট বন্দর মনে পড়ছে? 1498 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে যে কালিকট বন্দর। ঠিক আছে, এবং তাকে একজন রাজা ওয়েলকাম করেছিল, জামোরিন। সব বলেছি এগুলো তোমাদের। কলম্বাস, কলম্বাস মনে রাখবে, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। ঠিক আছে, কি? না আমেরিকা আবিষ্কার করেছিল ক্রিস্টোফার কলম্বাস। পরের প্রশ্ন, পরের প্রশ্ন চলো দেখেন। পরের প্রশ্ন কি আছে, বলছে হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া? অর্থাৎ জাতীয় সঙ্গীত। দেখো একটা জাতীয় গান আছে, ন্যাশনাল সং। ন্যাশনাল সং আলাদা, এটা না এই সঙ্গীত বলতে সঙ্গ বোঝায়, অ্যান্থেম বোঝায়। তো তোমরা বাংলা পড়বে না, এই যে ন্যাশনাল অ্যান্থেম লেখা আছে, ন্যাশনাল অ্যান্থেমটা পড়বে। আর ন্যাশনাল সং, দেখো সং মানেও সঙ্গীত লেখা থাকবে, এখানেও দেখো সঙ্গীতই লেখা আছে। তাহলে এটা একটু কনফিউশন থাকে, সবাইকে বারবার বলছি, এখানে কিন্তু বাংলাটা পড়বে, ইংলিশ পড়তে যাবে না। তাই সরি, ইংলিশটা পড়বে, বাংলা পড়তে যাবে না। তো মনে রাখবে ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই ন্যাশনাল অ্যান্থেম কবে গাওয়া হয়েছিল? পরীক্ষায় আসে 1911 সালের যে আইএনসি সেশন হয়েছিল, আইএনসি সেশন, এই সেশনে মনে রাখবে এটা কিন্তু গাওয়া হয়েছিল।
আর ন্যাশনাল সং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং, ন্যাশনাল সং। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখে নি কি আছে। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের রাষ্ট্রপতি ছিলেন কি বলছে প্রথম ফার্স্ট ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এবং মনে রাখবে ইনি কিন্তু সব থেকে এখন পর্যন্ত টিল নাও সব থেকে লংগেস্ট, মানে লংগেস্ট পিরিয়ড থেকে পর্যন্ত কিন্তু ছিলেন, এবং ইনি একমাত্র প্রেসিডেন্ট যিনি পরপর দুবার নির্বাচিত হয়েছে। ঠিক আছে, পরপর দুবার, পরপর দুবার দুবার নির্বাচিত হয়েছেন কে না রাজেন্দ্র প্রসাদ। ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে, বাকিগুলো একটু দেখে নিবে। ঠিক আছে, জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম পিএম ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে মানব, হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ দ্য হিউম্যান বিং? তাহলে মানুষের সাইন্টিফিক নেম কি? তাহলে মানুষের সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক মানব জাতির বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স বলি না আমরা, হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স, সেপিয়েন্সটা কিন্তু দুবার। হ্যাঁ, তো এখানে যেহেতু অপশনে নেই, তোমাকে এটাই কিন্তু লিখতে হবে, হোমো সেপিয়েন্স। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে আমাদের মানব জাতির এটা কিন্তু সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম। তুমি দেখো হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস মানে কি বলতো, আর হোমো সেপিয়েন্স মানে কি, দুটোই পরীক্ষায় আসে। হোমো সেপিয়েন্স এর মানে হচ্ছে, এর মানে না বুদ্ধিমান মানুষ। কি? বুদ্ধিমান, বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, এবং দেখো হোমো ইরেক্টাস মানে যে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, সোজা হয়ে, ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াতে পারা, মানুষ। ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন, এবং এটাই হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। বলছে দ্য নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন হাউ মেনি ফিল্ড? কতগুলো ফিল্ডে নোবেল প্রাইজ দেওয়া হয়? দেখো এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই জানো, এটা ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছে, এবং পুলিশের পরীক্ষাতেও অনেকবার এসেছে যে কতগুলো ফিল্ডে নোবেল প্রাইজ দেওয়া হয়। ইম্পর্টেন্ট, তো মনে রাখবে 6টা ফিল্ডে এখন পর্যন্ত টোটাল কিন্তু কতগুলো ফিল্ডে দেওয়া হয় না 6টা ফিল্ডে কি দেওয়া হয় না নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং একটা কোশ্চেন আসে, এই যে নোবেল প্রাইজ 6টা ফিল্ডে দেওয়া হয়, একটা কোশ্চেন এরকম আসে যে সবের শেষে, দেখো আগে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু 5টা ফিল্ডে নোবেল প্রাইজ দেওয়া হতো। ঠিক আছে, পরবর্তীতে একটা অ্যাড হয়েছে, 5 + 1 মানে কি হয়ে গেছে, এখন 6টা ফিল্ডে দেওয়া হয়। এবার যে 1 নম্বর লাস্ট যেটা অ্যাড হলো, কত সালে অ্যাড হয়েছে? মনে রাখবে 1969, 1969 সালেই। এই 1969 সালে এখানেই কিন্তু মনে রাখবে ইকোনমিক্সে, ঠিক আছে, ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়াটা কিন্তু শুরু হয়েছিল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, আমাদের ভারতবর্ষের একদম প্রথম ইকোনমিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন? এটা তোমরা কমেন্টে, লাস্ট কোশ্চেন তোমরা কিন্তু এই কমেন্টে লিখবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, এবং যদি এইরকম আরো কোশ্চেন চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে কিন্তু আরো সিরিজটাকে এক্সটেন্ড করব, আরো বাড়াবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।